আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা অর্থাৎ বিমূর্ত বীজগণিত যে বইটা আছে এই বইয়ের অধ্যায় ৩ সমাধান করব। তো আমি আগেই বলে নিচ্ছি যে আমার সায়েন্স ভিউ প্রকাশনীর বই। তো এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজাবরা বইয়ের সায়েন্স ভিউ প্রকাশনীর বই এবং তিতাস আর তুহিন প্রকাশনীর যে বইগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু অনেক ফারাক রয়েছে। যেমন দেখেন, আজকের ক্লাসে আমরা অধ্যায় ৩ অর্থাৎ সায়েন্স ভিউ প্রকাশনীর বইয়ের অধ্যায় ৩ যে রিং যে অধ্যায়টা আছে এই অধ্যায়টা সমাধান করব। তো যাদের তিতাস প্রকাশনীর বই বা তুহিন প্রকাশনীর বই, তাদের দেখা যাচ্ছে যে এই অধ্যায়টা কিন্তু 12 কিংবা 13 এর আশেপাশে যে অধ্যায়গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো যাই থাকুক না কেন, এখানে কিন্তু বেসিক যে বিষয়গুলো বা যে উপপাদ্য এবং সমস্যাগুলো আছে সবই কিন্তু সেম। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে এই রিংয়ের ভিতরে কিন্তু রিং নিয়ে আলোচনা করা হয়েছে, ফিল্ড নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর উপগ্রুপ নিয়ে আলোচনা করা হয়েছে, এরপর অনুচিত্রণ এবং সমচিত্রণ নিয়ে আলোচনা করা হয়েছে এই সায়েন্স ভিউ প্রকাশনীর বইয়ে। কিন্তু তিতাস এবং তুহিন প্রকাশনীর যে বইটা আছে এই বইগুলোতে দেখা গেছে রিং নিয়ে আলাদা একটা অধ্যায় আছে, উপগ্রুপ নিয়ে একটা আলাদা অধ্যায় আছে, এরপর অনুচিত্রণ, সমচিত্রণ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা আলাদা অধ্যায় আছে। ঠিক আছে, তো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, আমি একদম বেসিক থেকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনার যে সিরিজেরই বই হয়ে থাকুক না কেন আপনি কিন্তু একদম ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের বেসিক মেইন বিষয়, বেসিক বিষয়টা বুঝলে আপনি যে বই থেকেই করেন সব বই থেকেই কিন্তু আপনি অ্যান্সারগুলো করতে পারবেন বা একদম ইজি মনে হবে। তো চলুন আমরা এই অধ্যায়টা শুরু করি। তো চ্যাপ্টার 3 রিং। তো রিংটা কি? তো আপনাদের এখানে দেখেন যে এটা ঐতিহাসিক পটভূমি, এগুলো কি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যে আছে এগুলো একবার পড়ে নেবেন, তাহলে কিন্তু এই অধ্যায়টা পড়ে একটু মজা পাবেন যে যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা ঐতিহাসিক পটভূমি জানেন একবার পড়ে নিতে পারেন। তো এখন আমরা রিংটা কি এটা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো রিংটা একটি বীজগাণিতিক কাঠামো, আর এরপর প্লাস, এরপর গুণ অথবা ডটকে রিং বলা হবে যদি আর সেটটি দুইটি বাইনারি অপারেশন যোগ এবং গুণন এর সাপেক্ষে নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে। ঠিক আছে, তাহলে এই যে আর কে দেখতে পাচ্ছেন, এই আর কে রিং বলা হবে যদি বাইনারি অপারেশন যোগ এবং গুণন এর সাপেক্ষে এই যে নিম্নে যে শর্তগুলো আছে এই শর্তগুলোকে যদি সিদ্ধ করে। ঠিক আছে, তো রিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক বিভাগের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কিংবা অনেক সময় গ বিভাগেও কিন্তু একটা উপপাদ্যের সাথে দেখা গেল যে বললো যে রিং কি, এটা রিং সম্পর্কে আলোচনা করা, তো সেক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগবে। তো তাহলে দেখেন এই আরটা এই আরকে আমরা রিং বলবো যদি বাইনারি অপারেশন যোগ এবং গুণনের সাপেক্ষে নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে। তাহলে দেখেন ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ আর এর উপাদান যদি এ বি হয় তাহলে এ প্লাস বিও কিন্তু হবে আর এর উপাদান। ঠিক আছে, তো এটাকে আমরা যোগের আবদ্ধ বিধি বলতে পারি। তো এরপর দেখেন ফর অল এ বি সি বিলংস টু আর, অর্থাৎ এই যে আর এর সদস্য আর এর উপাদান যদি এ বি সি হয়ে থাকে তাহলে এ প্লাস বি, এটা ব্র্যাকেটের ভেতর প্লাস সি ইকুয়াল টু এ প্লাস ব্র্যাকেটের ভেতর বি প্লাস সি, এটা দুইটা সমান হবে। তাহলে এটা যোগের সংযোজন বিধি। তাহলে এই যে নিম্নের শর্তসমূহ সিদ্ধ করে, তাহলে আমরা দুইটা দেখলাম। তো পরবর্তী পেজে কিন্তু আরো আছে এই শর্তসমূহ। দেখেন এখানে দেয়ার এক্সিস্ট, দেয়ার এক্সিস্ট 0 বিলংস টু আর এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ ইকুয়াল টু কিন্তু এ হবে। ঠিক আছে, তো দেয়ার এক্সিস্ট এটা কি, অবশ্যই কিন্তু আর এর মান শূন্য হবে বা 0 হবে। ঠিক আছে, তাহলে এ প্লাস 0 যে কথা, 0 প্লাস এ একই কথা, ইকুয়াল টু এও কিন্তু একই কথা। এরপর ফর অল এ বিলংস টু আর, তার মানে কি এ আর এর উপাদান।
ঠিক আছে, তো এইভাবে আমরা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কি ফর অল এ বি বিলংস টু আর এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ আর এর উপাদান যদি এ বি হয়, অর্থাৎ এখানে কি দেওয়া আছে দেখেন যে হচ্ছে এ বি বিলংস টু আর, তার মানে এই যে আর এর হচ্ছে উপাদান যদি হচ্ছে এ বি হয়, তাহলে এটাকে আমরা হচ্ছে কি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ কিন্তু আকারে হচ্ছে লিখতে পারবো। অর্থাৎ হচ্ছে এ প্লাস বিও যে কথা, বি প্লাস এও কিন্তু একই কথা, ঠিক আছে। আর এই যে আর এর হচ্ছে উপাদান হচ্ছে কি এ বি। তো এরপর এটাকে আমরা কি বলতে পারি হচ্ছে কি যোগের হচ্ছে কি বিনিময় বিধি, অর্থাৎ এ প্লাস বি বি প্লাস এ। এরপর দেখেন ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ আর এর উপাদান হচ্ছে কি এ বি যদি হয়, তাহলে কি এ বি হচ্ছে গুণ হিসেবে যদি লিখি তাহলে সেটাও কিন্তু হচ্ছে কি আর এর হচ্ছে উপাদান হবে। এটা হচ্ছে কি গুণের আবদ্ধ বিধি। তো এইভাবে হচ্ছে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো সবগুলো আমরা কিন্তু একবার করে দেখলে কিন্তু পেরে যাব, খুব ইজি, ঠিক আছে। তো এই যে সংজ্ঞাটা দিলাম, অর্থাৎ রিংটা কি এটা যে বুঝালাম, এটা যদি আপনার পছন্দ না হয় আমি হচ্ছে আরেকভাবেও লিখে রেখেছি, আপনারা কিন্তু এভাবেই রিং এর হচ্ছে সংজ্ঞা বা রিং কাকে বলে, রিং বলতে কি বোঝায়, এভাবে কিন্তু লিখতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন রিংটা হচ্ছে কি একটি অশূন্যক সেট আর যার দুইটি দ্বিপদী প্রক্রিয়া যোগ এবং গুণ বিদ্যমান থাকে তাকে রিং বলা হবে যদি নিচের শর্তসমূহ কি সিদ্ধ করে। তাহলে ও আগের কথাটা লিখবো যে হচ্ছে কি আর যার দুইটি দ্বিপদী প্রক্রিয়া যোগ এবং গুণ বিদ্যমান থাকে তাকে রিং বলা হবে যদি নিচের শর্তসমূহ সিদ্ধ করে। সে নিচের শর্তসমূহ কি যে হচ্ছে কি এই যে আর প্লাস একটি অ্যাবলীয় গ্রুপ, তাহলে অ্যাবলীয় গ্রুপটা হচ্ছে কি আমরা কিন্তু জানি এ বি ইকুয়াল টু কি বি এ, তাহলে অ্যাবলীয় গ্রুপ সম্পর্কে কিন্তু আমরা হচ্ছে শিখেছি। এরপর হচ্ছে শর্তগুলোর মধ্যে একটা চলে গেল, এরপর হচ্ছে কি গুণের আবদ্ধতা বিধি মেনে চলে, এরপর গুণের সংযোজন বিধি মেনে চলে, এরপর হচ্ছে কি বাম ও ডান বিতরণ বিধি কি মেনে চলে। তাহলে এই যে আর কে হচ্ছে কি আর যার দুইটি দ্বিপদী কি প্রক্রিয়া যোগ এবং গুণ বিদ্যমান থাকে তাকে রিং বলা হয় যদি নিচের শর্তগুলো সিদ্ধ করে। তাহলে শর্তগুলো কি কি এই যে আর এরপর প্লাস একটি অ্যাবলীয় গ্রুপ, গুণের আবদ্ধতা বিধি মেনে চলে, গুণের হচ্ছে সংযোজন বিধি মেনে চলে, এরপর হচ্ছে কি বাম ও ডান বিতরণ বিধি কি মেনে চলে, ঠিক আছে। তাহলে এভাবে কিন্তু আমরা হচ্ছে কি রিং এর হচ্ছে সংজ্ঞা দিতে পারি বা হচ্ছে কি রিং এর হচ্ছে কি রিং বলতে কি বোঝায় এরকম যদি প্রশ্ন আসে আমরা কিন্তু এভাবে দিতে পারি। তো রিং এই প্রশ্নটা কিন্তু হচ্ছে ক বিভাগে অনেকবার এসেছিল এবং হচ্ছে অনেক সময় কিন্তু গ বিভাগে আসতে পারে একটা হচ্ছে উপপাদ্যের সাথে, তাহলে সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখে রাখবেন, ঠিক আছে। তো আশা করি হচ্ছে কি এটুকু পর্যন্ত আপনারা হচ্ছে কি বুঝতে পারছেন। তো এই অধ্যায়ের বিভিন্ন উপপাদ্য বা ম্যাথ বুঝতে গেলে আমাদের হচ্ছে আরেক কিছু বিষয় লাগবে, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে শূন্য ভাজকযুক্ত রিং। তাহলে শূন্য ভাজকযুক্ত রিংটা কাকে বলে, যদি আর এরপর হচ্ছে কি যোগ এবং হচ্ছে গুণন একটি রিং হয় এবং দুইটি অশূন্য উপাদান এ বি বিলংস টু আর, অর্থাৎ দুইটি অশূন্য উপাদান যেটা হচ্ছে এ বি তার হচ্ছে বিলংস টু আর, অর্থ কি আর এর উপাদান হচ্ছে কি এ বি বিদ্যমান থাকে, যেন এ নট ইকুয়াল টু জিরো বি নট ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ দ্যাট এ বি ইকুয়াল টু জিরো হয়, তবে আর যোগ এরপর হচ্ছে কি গুণনকে শূন্য ভাজকযুক্ত রিং বলা হয়। তাহলে আমি আপনাদের সুবিধার্থে যদি খাতায় একটু বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে কি এ বি বিলংস টু আর, তাহলে আর এর হচ্ছে উপাদান হচ্ছে এ আর হচ্ছে বি, তাহলে এ নট ইকুয়াল টু জিরো বি নট ইকুয়াল টু কি জিরো, তাহলে এর মানও জিরো নয় বির মানও জিরো নয়, কিন্তু এ আর হচ্ছে বি যখন গুণ করব তখন এটা ইকুয়াল টু কি জিরো পাচ্ছি। তাহলে এই যে এ বি ইকুয়াল টু যে জিরো পাচ্ছি গুণ করার পরে, তাহলে এটাকে কি বলবো আমরা আর যোগ এরপর গুণ, এটাকে কি বলবো শূন্য ভাজকযুক্ত কি রিং বলবো, ঠিক আছে। তাহলে শূন্য ভাজকযুক্ত রিংটা কি এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো এর যদি একটা হচ্ছে কি উদাহরণ দেওয়ার চেষ্টা করি আমরা, যে উদাহরণ হিসেবে যদি দেখি যে 1 0 0 0 এরপর হচ্ছে ইনটু দিলাম হচ্ছে কি 0 0 0 1, তাহলে এটা যদি করি আমরা যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা 0 0 0 0 পাবো, ঠিক আছে। তাহলে এই যে দেখেন দুইটা যে ধরলাম আমরা হচ্ছে কি
2 গুণন 2 ক্রমের যে ম্যাট্রিক্স ধরলাম, তাহলে এটা গুণ করে কিন্তু আমরা হচ্ছে 0 পাচ্ছি, কিন্তু এটা কিন্তু 0 না, এটা কিন্তু 0 না। তাহলে এখানে কিন্তু বলছে যে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, কিন্তু a b যদি গুণ করি তাহলে সেটা কিন্তু 0 আসবে, আর সেটা হচ্ছে কি শূন্য ভাজকযুক্ত রিং। আশা করি এটাকে আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা কি জানবো যে হচ্ছে শূন্য ভাজকহীন রিং। এই যে শূন্য ভাজকহীন রিং, তাহলে শূন্য ভাজকহীন রিংটা কি, যদি আর কমা যোগ এরপর যে গুণন একটি রিং হয় এবং ফর অল এ বি বিলংস টু আর, তাহলে এ বি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কি বলছে যে হচ্ছে এ বি বিলংস টু হচ্ছে কি আর। ঠিক আছে, তাহলে আর এর হচ্ছে উপাদান হচ্ছে কি এ বি, তাহলে এটা আর এর হচ্ছে উপাদান হচ্ছে এ বি, তাহলে এ বি ইকুয়াল টু কি 0 হবে, এ গুণন বি ইকুয়াল টু কি হবে 0 হবে। কিন্তু এখানে একটা কথা বলছে দেখেন, ইমপ্লাইজ দ্যাট দে এ ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0 হয়, তবে আর যোগ এর হচ্ছে কি আর যোগ এরপর কি গুণনকে শূন্য ভাজকহীন রিং বলে। এখানে একটা কথা বলছে এ ইকুয়াল টু 0 অথবা হচ্ছে কি বি ইকুয়াল টু 0, তার মানে যদি এ কিংবা বি ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে দেখেন এখানে এ বি ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে এ ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে বি ইকুয়াল টু কিন্তু 0 হওয়া যাবে না, কিংবা যদি আমরা হচ্ছে বি ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে কিন্তু হচ্ছে কি এ ইকুয়াল টু কিন্তু 0 ধরা যাবে না। ঠিক আছে, তার মানে এ যদি আমরা 0 ধরি তাহলে বি এর মান 0 হওয়া যাবে না, তাহলে এর মান 0 হলে বি এর মান যদি 0 না হয় তাহলে এ বি যদি গুণ করে 0 পাই তাহলে সেটা হবে হচ্ছে কি শূন্য ভাজকহীন রিং। আবার যদি আমরা যদি হচ্ছে কি করি, এ কে যদি হচ্ছে 0 না ধরি কিন্তু আমরা যদি বি কে 0 ধরি তাহলে এই দুইটা গুণ করলে কি 0 পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে কি একটা শূন্য ভাজকহীন রিং। অর্থাৎ এ সমান যদি হচ্ছে 0 হয় আর বি সমান যদি 0 না হয়, এই দুইটা গুণ করে যদি হচ্ছে কি 0 আসে তাহলে সেটা হচ্ছে কি শূন্য ভাজকহীন রিং। আর হচ্ছে এখানে যদি ধরি হচ্ছে এ নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান 0 নয়, কিন্তু তাহলে বি এর মান যদি 0 হয় তাহলে এ বি গুণ করে কি 0 আসলে এটা হচ্ছে কি শূন্য ভাজকহীন রিং। তো এই শূন্য ভাজকহীন রিং কিন্তু আমাদের হচ্ছে কিছুক্ষণ পর যে আমরা উপপাদ্য সমাধান করব সেখানেও কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এটা কিন্তু আপনারা হচ্ছে কি ভালোভাবে দেখে রাখবেন। তো এরপর হচ্ছে দেখেন বিনিময় রিং। তাহলে বিনিময় রিংটা কি, একটি রিং আর যোগ গুণনকে বিনিময় রিং বলা হবে যদি ফর অল এ বি বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ বি ইকুয়াল টু কি বি এ হয়। ঠিক আছে, তাহলে আর এর হচ্ছে কি উপাদান হচ্ছে এ বি যদি হয় তাহলে এ বি ইকুয়াল টু বি এ যদি হয় তাহলে সেটা হচ্ছে কি বিনিময় রিং। তো বিনিময় রিং কি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো আপনারা কি আবার হচ্ছে খুব ভালোভাবে দেখে রাখবেন। তো এগুলো কিন্তু আপনাদের হচ্ছে উপপাদ্যদের বা হচ্ছে সমস্যার সমাধান করার সময় কিন্তু এই অধ্যায়ে কিন্তু কাজে লাগবে। সো কি করবেন, এগুলো প্রত্যেকটা আপনারা নোট ডাউন করে রাখবেন এবং হচ্ছে কি বারবার হচ্ছে কি দেখে রাখবেন, যাতে হচ্ছে কি এগুলো একবার হচ্ছে কি বলার সাথে আপনাদের হচ্ছে মাথায় চলে আসে। ঠিক আছে, তো এরপরে আমরা এখানে কি দেখব, দেখেন এখানে অবেদক যুক্ত রিং, এটা আপনারা পড়ে নেবেন। এবার বুলিয়ান রিংটা কি, একটি রিং আর যোগ গুণনকে বুলিয়ান রিং বলা হবে যদি ফর অল এক্স বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার ইকুয়াল টু এ এক্স হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা হচ্ছে ফর অল এও কিন্তু দিতে পারি যে ফর অল এ বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়, এভাবে কিন্তু আমরা দিতে পারি। এক্স এর জায়গায় কিন্তু এ বসায় কিন্তু বুলিয়ান রিংয়ের সংজ্ঞায়িত, বুলিয়ান রিংকে কি সংজ্ঞায়িত করতে পারি। তো আমি যেগুলো দেখালাম এগুলো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ মানের। তো আপনার এগুলো কি একবার করে কি দেখে রাখবেন যাতে হচ্ছে আপনাদের কাজে লাগে। ঠিক আছে, এগুলো কি আপনারা পড়ে রাখবেন, আশা করি একবার করে পড়লেই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এরপরে আমরা জানবো হচ্ছে কি অখণ্ড মণ্ডল বা হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেইন। তো এটা কি কিন্তু বেশিরভাগ সময় হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেইন মানে হচ্ছে ডোমেইন বলেই কিন্তু হচ্ছে কি প্রকাশ করা হয়। তো এটাকে হচ্ছে ইন্টিগ্রাল, আমি লিখে দেই যে ইন্টিগ্রাল ডোমেন। তাহলে এটা হচ্ছে এটার বাংলা হচ্ছে কি অখণ্ড মণ্ডল। তো অখণ্ড মণ্ডলকে বেশিরভাগ সময় ইন্টিগ্রাল ডোমেন বলে কি
ব্যবহার করা হয়। অনেক সময় যখন হচ্ছে ক বিভাগের প্রশ্ন আসে তখন কিন্তু আসে যে ইন্টিগ্রাল ডোমেন কি, বা ইন্টিগ্রাল ডোমেন বলতে কি বোঝো বা কাকে বলে, এরকম ধরনের কিন্তু প্রশ্ন এসে থাকে। এর আগে দেখতে পাচ্ছেন আপনারা যে 16 সালে, 14 সালে, 12 সালে, 11 সালে, 9 সালে, হিউজ সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তো অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন, এটা দুইটা কিন্তু একই। আপনি শুধু অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেন পড়ে গেলেন, তো পরীক্ষায় গিয়ে দেখলেন যে অখণ্ড মণ্ডল কি বা বলতে কি বোঝো, এরকম প্রশ্ন আসলো। তো আপনি এর অ্যান্সারটা জানার পরেও কিন্তু আপনি এর উত্তরটা জানার পরে কিন্তু আপনি লিখতে পারবেন না, কারণ আপনি জানেনই না যে ইন্টিগ্রাল ডোমেনের হচ্ছে আরেকটা নাম হচ্ছে কি অখণ্ড মণ্ডল। সো আপনারা কি করবেন, দুইভাবে কিন্তু দেখে রাখবেন। আর অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টটা সহজ হলেও এটি মূলত হচ্ছে অনেকভাবে প্রশ্ন হয়ে থাকে। একটা প্রশ্নে দেখবেন যে আপনি হচ্ছে 4-5 প্রকারের হচ্ছে কি 4-5 প্রকার ভাবে কিন্তু আসতে পারে। সো প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে রাখবেন, যে যেভাবে প্রশ্ন হোক না কেন যাতে আপনারা কি পেরে যান। তাহলে দেখেন অখণ্ড মণ্ডল বা ইন্টিগ্রাল ডোমেনটা কি, শূন্য ভাজকহীন অভেদযুক্ত বিনিময় রিং ডি যোগ এরপর হচ্ছে কি গুণনকে অখণ্ড মণ্ডল বলা হয়। তো এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি হচ্ছে আরো সহজভাবে লিখে রেখেছি যে হচ্ছে ইন্টিগ্রাল ডোমেনটা কি। তো এখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে কি নোট ডাউন করে রাখতে পারবেন। তো আমি মনে করি এভাবে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে যে ইন্টিগ্রাল ডোমেন, একটি রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে যদি ইহা একটি বিনিময় রিং হয়, একটি বিনিময় রিং হয়, একক সহ একটি রিং হয়, এরপর হচ্ছে কি শূন্য ভাজক ব্যতীত একটি রিং হয়। তাহলে একটি রিং আর কে হচ্ছে আমরা ইন্টিগ্রাল রিং বলবো যদি একটি বিনিময় রিং হয়, একক সহ একটি রিং হয়, আর হচ্ছে শূন্য ভাজক ব্যতীত একটি রিং হয়। ঠিক আছে, তাহলে তিনটা শর্ত কিন্তু আমরা দেখলাম। এই তিনটা শর্ত যদি মানে তাহলে আমরা আর কে হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন বলতে পারবো। ঠিক আছে, তাহলে এই তিনটা শর্ত কিন্তু আমরা দেখে রাখবো যে একটি বিনিময় রিং হয়, একক সহ একটি রিং হয়, আর যে শূন্য ভাজক ব্যতীত একটি রিং হয়। তাহলে আপনারা কি করবেন, খাতায় কিন্তু নোট ডাউন করে রাখবেন এগুলা। ঠিক আছে, তো আশা করি ইন্টিগ্রাল ডোমেনটা কি আপনারা খুব ভালোভাবে বুঝে গেছেন। তো ইন্টিগ্রাল ডোমেনের পরে আমরা হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব। দেখেন ফিল্ডটা কি। তো ফিল্ডটা বোঝার জন্য এখানে দেখেন কোনো বীজগাণিতিক কাঠামো দেওয়া আছে, এটাকে হচ্ছে কি ফিল্ড বলা হবে যদি এবং কেবলমাত্র যদি এফ যোগ ও গুণ প্রক্রিয়া নিম্নের শর্তসমূহ কি সিদ্ধ করে। এই যে নিম্নের শর্তসমূহ আছে, এই নিম্নের শর্তসমূহগুলোকে যদি সিদ্ধ করে তাহলে সেটাকে কিন্তু আমরা হচ্ছে ফিল্ড বলবো। তো এগুলো যদি আপনাদের কাছে হিজিবিজি লাগে বা হচ্ছে বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি ফিল্ডের হচ্ছে আরো সহজ যে সংজ্ঞাটা বা বিষয়টা সেটা কিন্তু আমি লিখে রেখেছি। এখানে দেখেন ফিল্ডটা কি। ফিল্ডটা হচ্ছে কমপক্ষে দুইটি উপাদানের একটি রিংকে ফিল্ড বলা হয় যদি ইহা একটি বিনিময় রিং হয়, একক সহ একটি রিং হয়, এরপর হচ্ছে কি প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে। তাহলে কমপক্ষে দুইটি উপাদানের একটি রিংকে ফিল্ড বলা হবে। ঠিক আছে, যদি ইহা একটি বিনিময় রিং হয়, এরপর একক সহ একটি রিং হয়, এরপর প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান কি থাকে, তাহলে এই তিনটা শর্ত যদি মানে তাহলে সেটাকে আমরা কি বলবো, ফিল্ড বলবো। তো এখানে একটা খুবই মজার বিষয় আছে এবং খুবই ভালো একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে কি দেখেন যখন আমরা ইন্টিগ্রাল ডোমেন বা অখণ্ড মণ্ডল পড়লাম তখন একটি রিং আর কে ইন্টিগ্রাল ডোমেন বলা হবে যদি একটি বিনিময় রিং হয়, একক সহ রিং হয়। তাহলে এই দুইটা শর্ত আর একটা ছিল। আর এখানে দেখেন যখন আমরা ফিল্ড পড়লাম তখনও দেখেন একটি বিনিময় রিং হয় এবং একক সহ একটি রিং হয়। তাহলে এই দুইটা হচ্ছে শর্ত এখানে ফিল্ডের ক্ষেত্রে, আর এই দুইটা শর্ত অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে এই দুইটা শর্ত কিন্তু একই। অর্থাৎ এখানেও কিন্তু ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রে একটি বিনিময় রিং হয় এবং একক সহ একটি রিং হয়। এরপর দেখেন ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু একটি বিনিময় রিং হয়, একটি একক সহ রিং হয়। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু হচ্ছে একই দেখতে পাচ্ছি, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রেও যা ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু তাই। শুধু পার্থক্য আছে হচ্ছে 3 নম্বরে শূন্য ভাজক ব্যতীত একটি রিং হয়, এরপর হচ্ছে কি প্রত্যেক অশূন্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান থাকে। ঠিক আছে, তাহলে যদি কখনো প্রশ্ন হয় যেভাবে যে
প্রত্যেক ফিল্ড একটি হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন, এরকম কিন্তু উপপাদ্য আছে। একটু পরে আমরা হচ্ছে সমাধান করার চেষ্টা করব, সেখানে কিন্তু এইগুলো কিন্তু কাজে লাগবে। তাহলে প্রত্যেক ফিল্ডই যদি একটা ইন্টিগ্রাল ডোমেন হয়, এটা যদি আমরা প্রমাণ করতে যাই, তাহলে কি করতে হবে আমাদের? কিন্তু এই প্রত্যেক ফিল্ড যে হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন, এটা প্রমাণ করার ক্ষেত্রে একটি বিনিময় রিং হয়, একক সহ রিং হয়। এই দুইটা একই যেহেতু ইন্টিগ্রাল ডোমেন আর হচ্ছে ফিল্ডের ক্ষেত্রে, তাহলে এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে না। শুধু হচ্ছে শূন্য, এখান থেকে যদি এখানে যায় শূন্য ভাজক ব্যতীত একটি রিং হয়, এই একটা প্রমাণ করলেই হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে এই দুইটা জানার ক্ষেত্রে, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন এবং ফিল্ড জানার ক্ষেত্রে যদি আমরা ভালোভাবে জানতে পারি, তাহলে আমাদের প্রশ্নটা কতটা ইজি হয়ে যাবে। এই দুইটা আমাদের প্রমাণই করতে হবে না যে একটি বিনিময় রিং হয় এবং একক সহ একটি রিং হয়, কারণ এই দুইটা কিন্তু একই, ইন্টিগ্রাল ডোমেনের ক্ষেত্রেও যা, ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু তাই। শুধু আমরা কি 3 নাম্বারটা প্রমাণ করার চেষ্টা করব। কিংবা যদি কখনো বলে ইন্টিগ্রাল ডোমেন হচ্ছে কি ফিল্ড, এটা যদি প্রমাণ করতে বলে, তাহলে আমরা হচ্ছে কি এটা দেখা দেব, কারণ এই দুইটা হচ্ছে একই, অর্থাৎ একটি বিনিময় রিং হয়, একক সহ রিং হয়। দুইটা হচ্ছে দুইটার ক্ষেত্রে কি একই, সেজন্য এই দুইটা কি প্রমাণ করার প্রয়োজন নাই। তাহলে দেখেন কতটা ইজি হয়ে যাবে যদি আমরা বেসিক সহ বোঝার চেষ্টা করি। তো একটু পর যখন আমরা উপপাদ্যগুলো সমাধান করব, তখনই কিন্তু বুঝে যাবেন। এখন হয়তো একটু বুঝতে অসুবিধা হতেও পারে, কিন্তু যখন আমরা উপপাদ্যটা একদম হচ্ছে সমাধান করব, তখন কিন্তু একদম আপনাদের কাছে কি ইজি মনে হবে। তো আমি কি বলবো, আপনারা হচ্ছে এগুলো কি নোট ডাউন করে রাখেন, যাতে হচ্ছে কি পরবর্তীতে বুঝতে অনেকটাই কি সুবিধা হয়। তাহলে দেখেন এখন আমরা এই অধ্যায়ের হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বই হচ্ছে উপপাদ্য 1। তো আপনাদের বইয়ের সাথে যদি না মিলে থাকে, অবশ্যই কিন্তু মিলে নেবেন। তো উপপাদ্য 1 বলছে, উপপাদ্য 1 আমরা মূলত হচ্ছে 3 সমাধান করব, ঠিক আছে। তো এই উপপাদ্য 1 এখানে কি বলছে, যে কোনো রিং এর ক্ষেত্রে প্রমাণ করো যে মাইনাস ই মাইনাস বি মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু কি এ বি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণ করতে বলছে। তো এটা দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2019 সালে, 14 সালে, 12 সালে, 10 সালে এবং 4 সালে কিন্তু এসেছিল। সো বুঝতেই পারছেন এই উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে এই উপপাদ্যটা খাতায় তুলে নিয়েছি। তো আপনাদের যদি অনেকের খুঁজে পেতে সমস্যা হয় এই উপপাদ্যটা, এই যে দেখতে পাচ্ছেন 19 সালে এসেছিল। সো এই বইয়ের শেষে হচ্ছে কি প্রত্যেক ইয়ারের হচ্ছে কি প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে 2019 সাল থেকে কিন্তু এটা বেছে বের করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদের বোঝার সুবিধা হচ্ছে খাতাতে লিখে নিয়েছি, খাতা থেকে করার চেষ্টা করি। তো এখানে দেখেন উপপাদ্য 1-3 হচ্ছে কি 2019 সালে যেভাবে এসেছিল আমি সেভাবে লিখছি, যে যদি আর একটি রিং ও এ বি এর দুটো উপাদান হয়, তবে দেখাও যে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু কি এ বি। তো এটা আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো আমরা যদি হচ্ছে প্রমাণে চলে যাই, তাহলে আমাদের কি করতে হবে, যে শূন্য ভাজকহীন রিং, যে আমরা একটু আগেই পড়ে আসলাম, আমি বললাম যে সংজ্ঞাগুলো পড়তেছি সেগুলো কিন্তু একটু পরে আমরা যে উপপাদ্যগুলো করব সেখানে কিন্তু কাজে লাগবে। দেখেন এখানে কিন্তু আমাদের শূন্য ভাজকহীন রিং এর প্রয়োজন হবে। তো শূন্য ভাজকহীন রিংটা কি, এখানে দেখেন শূন্য ভাজকহীন রিং আমরা একটু আগে কিন্তু পড়লাম। তো সেখানে বলা আছে যদি আর এরপর হচ্ছে কি যোগ গুণন বা গুণ একটি রিং হয় এবং ফর অল এ বি বিলংস টু আর, অর্থাৎ আর এর উপাদান যদি এ বি হয়, তাহলে এ বি ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এ আর বি যদি গুণ করি তাহলে কি 0 হবে। এখানে কিন্তু শর্ত দেওয়া আছে যে হচ্ছে কি এ নট ইকুয়াল টু 0 অথবা বি ইকুয়াল টু 0, অর্থাৎ এর মান যদি 0 হয় তাহলে বির মান কি 0 হবে না, দুইটার মধ্যে একটা হচ্ছে কি 0 হবে। তাহলে এর মান যদি 0 হয় তাহলে বির মান 0 হবে না। তাহলে এর মান 0 হলে দিলাম এর মান হচ্ছে 0, বির মান হচ্ছে কি সামথিং কিছু একটা, তাহলে এ বি যদি গুণ করি তাহলে কিন্তু 0 হবে, ঠিক আছে। আবার হচ্ছে এর মান যদি হচ্ছে সামথিং কিছু ধরি 0 যদি না হয় এবং বির মান যদি 0 হয়, তাহলে দুইটা গুণ করে কিন্তু হচ্ছে এ বি ইকুয়াল টু কি 0 আসবে। অর্থাৎ এর মান যদি 0 হয় বির মান 0 হবে না, অর্থাৎ আবার হচ্ছে বির মান যদি হচ্ছে 0 হয় এর মান কিন্তু 0 হবে না, কিন্তু ওই দুইটা গুণ করলে কিন্তু গুণফল হচ্ছে কি 0 আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি শূন্য ভাজকহীন রিং। তো এই শূন্য ভাজকহীন রিং থেকে আমরা হচ্ছে সমাধান করব। সেটা হচ্ছে কি এখানে দেখেন যে হচ্ছে কি এই যে শূন্য ভাজকহীন রিং থেকে কি দিলাম ফর অল এ বি বিলংস টু আর। তাহলে আমরা লিখবো যে হচ্ছে আমরা জানি
কি জানি যে ফর অল এ, এরপর হচ্ছে কি বি বিলংস টু আর, এটা কিন্তু হচ্ছে আমরা জানলাম। ঠিক আছে, তো শূন্য ভাজকহীন রিং থেকে আমরা হচ্ছে কি দেখব যে এ যদি 0 না হয় তাহলে বির মান কিন্তু 0 হবে। তাহলে এ ইন্টু হচ্ছে কি 0, অর্থাৎ বির মান হচ্ছে 0 ধরলাম। ধরার পর এটা ইকুয়াল টু কি আসবে, শূন্য ভাজকহীন রিং থেকে 0 আসবে। এবং আমরা যদি হচ্ছে এর মান যদি 0 ধরি, তাহলে এর মান ধরলাম 0, তাহলে বির মান কিছু একটা হবে। তাহলে এই একটা মান 0 আর একটা হচ্ছে বি, তাহলে এখানে এর মান হচ্ছে কি 0 ধরি নাই, বির মান 0 ধরছি। এখানে এর মান 0 ধরছি, বির মান কিন্তু 0 ধরি নাই। তাহলে দুইটা গুণ করে কি হবে, শূন্য ভাজকহীন রিং অনুযায়ী 0 হবে। তাহলে আমরা এ কে একবার হচ্ছে কি বির মান 0 ধরলাম, আরেকবার হচ্ছে কি এর মান 0 ধরলাম, তাহলে দুইটাই কিন্তু নিলাম। ঠিক আছে, শূন্য ভাজকহীন রিং থেকে। তাহলে এখান থেকে আমরা কি করব, ইমপ্লাইজ দ্যাট এখানে এ আছে, এ কে আমরা হচ্ছে লিখে দেব। দেওয়ার পর এখানে দেখেন বি লিখব, প্লাস হচ্ছে কি ব্র্যাকেটের ভিতর মাইনাস বি লিখবো, এরপর ব্র্যাকেট দেব। তাহলে এখানে দেখেন 0-র বদলে আমরা কিন্তু এইটুকু লিখলাম। তাহলে প্লাসের হচ্ছে বি আর প্লাস মাইনাসে কি মাইনাস বি, তাহলে দুইটা হচ্ছে ক্যালকুলেশন করে কিন্তু 0ই পাচ্ছি। আর এ এখানে আছে, আমরা এই কিন্তু লিখে দিলাম, আর 0 এখানে আছে, এখান থেকে কিন্তু আমরা এটা লিখলাম। এই দুইটা ক্যালকুলেশন করলে কিন্তু 0ই হবে। আপনারা সবাই এই বিষয়গুলো বোঝেন। ইকুয়াল টু কি হবে 0, এবং এখানে আমরা কি করব, 0 ইন্টু কি বি আছে, তাহলে এখানে আমরা এ প্লাস এখানে হচ্ছে কি ব্র্যাকেটের ভিতর মাইনাস এ, এরপর ব্র্যাকেট দেব, ইন্টু হচ্ছে কি বি দেবো, ইকুয়াল টু কি 0 লিখবো। তাহলে এখানে দেখেন 0-র পরিবর্তে আমরা এটুকু লিখলাম। তাহলে এ হচ্ছে প্লাসের, এবং প্লাস মাইনাসে কি মাইনাস এ হচ্ছে, তাহলে এই দুইটা ক্যালকুলেশন করলে কি 0ই পাচ্ছি। তাহলে 0 থেকে আমরা এটুকু লিখলাম, এইটুকু, আর হচ্ছে কি এই যে বি ছিল এখানে কি বি লিখলাম, ইকুয়াল টু কি 0 লিখছি। ঠিক আছে, তো এরপরে আমরা কি করবো, ইমপ্লাইজ দ্যাট এর সাথে যদি বি গুণ করি, এর সাথে বিও গুণ আছে মাইনাস বিও গুণ আছে, তাহলে আমরা হচ্ছে কি গুণ করে দেব। তাহলে এর সাথে বি গুণ করে এ বি, এরপর হচ্ছে প্লাস এ ইন্টু মাইনাস বি লিখে দিলাম, ইকুয়াল টু কি 0। এবং এখানে আমরা কি বির সাথে এ গুণ আছে, বির সাথে মাইনাস এ গুণ আছে, তাহলে আমরা কি লিখবো, বি এ বির সাথে গুণ করে কি এ বি, এরপর হচ্ছে প্লাস কি লিখবো আমরা মাইনাস এ, এটার সাথে কি বি গুণ হিসেবে আছে, ইকুয়াল টু কি 0। তাহলে এরপরে আমরা কি করব দেখেন, খুবই ইজি স্টেপ। উভয় পাশে কি আমরা হচ্ছে কি মাইনাস এ বি হচ্ছে কি যোগ করে দিব। তাহলে এখানে মাইনাস এ বি যোগ করে দিলাম, এরপর এখানে কি আছে এ বি, প্লাসের এ বি প্লাস হচ্ছে কি এ ইন্টু মাইনাস বি আছে, তাহলে আমরা লিখে দিলাম যে এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু কি 0। এবং সরি এখানে 0 না, আমরা যেহেতু ওই পাশে হচ্ছে মাইনাস এ বি দ্বারা গুণ করতেছি, এখানে কি হবে এ বি হবে। ঠিক আছে, এখানে মাইনাস এ বি হবে। এরপর হচ্ছে এবং এখানে কি করব, আমরা ওই পাশে মাইনাস এ বি গুণ করে দেব। তাহলে মাইনাস এ বি প্লাসের হচ্ছে কি এ বি প্লাস, এরপর হচ্ছে কি ব্র্যাকেটের ভেতরে হচ্ছে কি মাইনাস এ ইন্টু হচ্ছে বি, ইকুয়াল টু কি হবে এখানে, ইকুয়াল টু মাইনাস এ বি। তাহলে উভয় পাশে আমরা কিন্তু হচ্ছে মাইনাস এ বি দ্বারা কি যোগ করে দিলাম। ঠিক আছে, তো যোগ করার পর এখানে কি হবে দেখেন, ইমপ্লাইজ দ্যাট মাইনাস এ বি আর হচ্ছে প্লাস এ বি হচ্ছে কি ক্যালকুলেশন করে 0 হবে। এরপর প্লাস এখানে এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি আছে দিয়ে দিলাম। এবং এখানে মাইনাস এ বি আর হচ্ছে প্লাসের এ বি দুইটা ক্যালকুলেশন করে কি হবে 0 হবে। 0 প্লাস এখানে কি মাইনাস এ ব্র্যাকেটের ভেতর ইন্টু হচ্ছে বি ইকুয়াল টু মাইনাস এ বি আছে লিখে দিলাম। ঠিক আছে, তো লিখে দেওয়ার পর এখানে দেখেন আমরা কি করব, এখানে 0 তো 0-র সাথে যোগ করলে এটাই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু মাইনাস এ বি। ঠিক আছে, এবং এ পাশে আমরা কি করব, 0-র সাথে এটা যোগ করলে কি এটাই হয়ে যাবে। তাহলে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব দেখেন, এই যে এটা ইকুয়াল টু কিন্তু মাইনাস এ বি পাচ্ছি, এটা ইকুয়াল টু কিন্তু মাইনাস এ বি পাচ্ছি। তার মানে কিন্তু আমরা লিখতে পারি যে হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এ ব্র্যাকেটের ভিতর মাইনাস বি ইকুয়াল টু এই যে এইটা মাইনাস এ ইন্টু বি,
তাহলে মাইনাস এ ইন্টু হচ্ছে কি বি ইকুয়াল টু এটা মাইনাস এ বি এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এই তিনটা কিন্তু হচ্ছে সমান, যেহেতু হচ্ছে এটা ইকুয়াল টু মাইনাস এ বি, এটা ইকুয়াল টু মাইনাস এ বি, তার মানে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু কি এইটা আমরা কিন্তু লিখতে পারি। তাহলে আমরা এখানে এখন কি করব, এ কে মাইনাস এ দ্বারা প্রতিস্থাপন করে পাই। তাহলে এ কে মাইনাস এ দ্বারা যদি আমরা প্রতিস্থাপন করি, অর্থাৎ যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে যদি আমরা হচ্ছে মাইনাস এ বসাই, তাহলে কি হবে দেখেন, এই যে এখান থেকে আমরা হচ্ছে কি করব, এ যেখানে আছে সেখানে মাইনাস এ বসাবো। তাহলে এখানে কি বসালাম আমরা, মাইনাস এ বসালাম। এরপর হচ্ছে কি এখানে মাইনাস বি ছিল, মাইনাস বি বসাইলাম ইকুয়াল টু, তাহলে এইটা ইকুয়াল টু লেখার প্রয়োজনে আমরা এখান থেকে এটা লিখবো যে হচ্ছে কি মাইনাস এ আছে, তাহলে মাইনাস বসালাম। এরপর এখানে দেখেন কি আছে, এ আছে, তাহলে এর মান হচ্ছে কি মাইনাস এ দ্বারা প্রতিস্থাপন করব, তাহলে এখানে কি হবে মাইনাস এ, এরপর হচ্ছে বি, তাহলে এটা কি আমরা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পর এখানে কি হচ্ছে দেখেন, যে মাইনাস আছে বসাইলাম, এরপর হচ্ছে কি মাইনাস গুণ করে কি হচ্ছে এ বি হচ্ছে। ঠিক আছে, তাহলে এ মাইনাস আর এ মাইনাস কিন্তু হচ্ছে কি ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে কি হচ্ছে ভ্যানিশ বলতে কি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস। তাহলে এটা হচ্ছে কি পাইলাম, মাইনাস মাইনাসে প্লাস হলে এখানে কি পাইলাম শুধু এ বি পাইলাম। তো এটা এ বি আমরা কিসের মান পাইলাম, যে মাইনাস এ, এরপর হচ্ছে কি মাইনাস বি এর মান কিন্তু আমরা হচ্ছে পাইলাম হচ্ছে এ বি। তাহলে আমাদের অঙ্ক যে ছিল অর্থাৎ উপপাদ্য যে ছিল সেই উপপাদ্যতে কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে হচ্ছে যে কোনো রিংয়ের ক্ষেত্রে প্রমাণ করো যে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কি এ বি। তাহলে আমরা দেখেন এই যে এখানে মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কিন্তু এ বি, এটা কিন্তু হচ্ছে কি প্রমাণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখে দিব যে অতএব মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু কি এ বি, সাইডে লিখে দিব প্রুফড বা হচ্ছে কি প্রমাণিত। আশা করি আমি একদম হচ্ছে ডিটেলস বুঝাইছি, আপনারা খুব ভালোভাবে কি এই উপপাদ্যটা কি বুঝতে পারছেন। আমি পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, যে উপপাদ্যগুলো হচ্ছে কি প্রায় পরীক্ষায় এসে থাকে। তো সেই উপপাদ্যগুলো সমাধান করতে গেলে ইন্টিগ্রাল ডোমেন, বিশেষ করে ইন্টিগ্রাল ডোমেন এবং হচ্ছে ফিল্ডের কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে, এবং এই দুইটাকে কাজে লাগিয়ে কিন্তু পরবর্তী পার্টের যে উপপাদ্যগুলো আছে সেগুলো কিন্তু সমাধান করব। ঠিক আছে, তো আপনারা কি করবেন, ইন্টিগ্রাল ডোমেন যে পড়ালাম এবং হচ্ছে ফিল্ড যে পড়ালাম, এবং এই তিনটা যে হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন হওয়ার জন্য হচ্ছে কি তিনটা শর্ত এবং ফিল্ড হওয়ার জন্য তিনটা শর্ত, কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবেন যাতে হচ্ছে কি পরবর্তী ক্লাসটি বুঝতে আপনাদের কি অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, এবং হচ্ছে কি আজকে যতটুকু ক্লাস করালাম হচ্ছে কি সেগুলো হচ্ছে কি বারবার হচ্ছে প্র্যাকটিস করবেন। তো আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এরপরেও যদি হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।